জি, আমাদের সাথে এখনো কেউ যুক্ত হয়নি সো ফার। জাস্ট এ মিনিট। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টসে জানালে দেন আই ক্যান স্টার্ট। আচ্ছা, সো আমি সংক্ষিপ্তভাবে আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি ইমতিয়াজ আহনাফ, চিটং ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়ছি। পাশাপাশি নিলসে এডিটর হিসেবে আছি, নিলস এডিটোরিয়াল বোর্ডে। আর কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মোড কোড কম্পিটিশনেও পার্টিসিপেট করার এক্সপিরিয়েন্স আছে। সো যাই হোক, আজকে আমরা কি আরেকটু ওয়েট করব? জি, আমরা কি আর কিছুক্ষণ পরে শুরু করব? মাত্র 6 জন আসছে, আর কেউ কি আসবে? কারণ আমরা শুরু করে দিলে পরে মাঝখান থেকে যদি অনেকে আসে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় যে সোফার আপনারা ফ্যাক্ট কী জিনিস সেটা সম্পর্কে আইডিয়া আছে, রাইট? ফ্যাক্ট হচ্ছে যে আপনাদের কেসের যে ঘটনা সেটা হচ্ছে যে ফ্যাক্ট, মানে ইন লিটারাল মিনিং। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আপনার যে কেস থাকবে পুরো কেসের একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করবে ফ্যাক্ট। সো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে হাউ টু অ্যানালাইজ এ ফ্যাক্ট। ফ্যাক্টকে আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন? ফ্যাক্ট পাওয়ার পরে আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার ফ্যাক্টকে 4-5 বার গো থ্রু করতে হবে, 4-5 বার অ্যাটলিস্ট। 4-5 বার আপনি যদি ফ্যাক্টটা পড়েন, ভালোভাবে পড়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কেসটা কোন কোর্টের সামনে। কোন কোর্টের সামনে মিনস, নর্মালি আমাদের 3 টাইপের মুড কোর্ট কম্পিটিশন হয়, 3টা কোর্ট থাকে। ফার্স্টে হচ্ছে যে সুপ্রিম কোর্টে থাকে, যদি সেটা হয় রিড বা পিএল মুড কোর্ট কম্পিটিশন। আর ইন্টারন্যাশনাল 2টা কোর্ট থাকে, সেটা হচ্ছে যে আইসিজি কোর্ট আর একটা হচ্ছে যে আইসিসি কোর্ট। সো আপনি যখন ফ্যাক্ট পড়বেন, ফ্যাক্টটা যখন আপনি পুরাটা পড়বেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কেসটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সামনে, নাকি আপনার কেসটা হচ্ছে যে আইসিজির সামনে নাকি আইসিসির সামনে। নর্মালি যখন আপনি দেখবেন যে ফ্যাক্টের মধ্যে একটা কান্ট্রির ঘটনাই আছে, একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কান্ট্রি আছে শুধুমাত্র, এবং ওই কান্ট্রিরই 2টা এন্টিটির মধ্যে কেসটা হচ্ছে, তখন সেই কেসটা হবে যে রিড বা পিআইএল জাতীয়। আর যদি দেখেন যে 2টা কান্ট্রির এখানে ঘটনা আছে, 2টা কান্ট্রি আছে কেসের মধ্যে, দেন সেটা হচ্ছে যে একটা আইসিজি কেস হবে। আর আইসিসি কেস কি? আইসিসি কেস হচ্ছে যে প্রসিকিউটর ভার্সেস ধরেন কোনো একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। হ্যাঁ, যে হচ্ছে যে আমরা আইসিসি রোম স্টেটিউটে যে যে ক্রাইমগুলো বর্ণনা করা আছে, সেরকম ক্রিমিনালস আর কি। সো আবার বলি যে ফ্যাক্ট আপনি পাওয়ার পরে 4-5 বার পড়বেন, পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কেসটা কোন কোর্টের সামনে। আমরা কি বললাম, আমরা 3টা কোর্ট আছে নর্মালি, 3টা কোর্টের সামনে কম্পিটিশন হয়। একটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে কোনো কান্ট্রির, অথবা তারপর হচ্ছে যে আইসিজে কোর্ট, তারপর হচ্ছে যে আইসিসি কোর্ট। তো ফ্যাক্ট পাওয়ার পরে পড়ার পরে হচ্ছে যে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ফ্যাক্ট পাওয়ার পরে দেখবে যে নর্মালি হাইপোথেটিক্যাল কিছু ঘটনা থাকে, অথবা ধরেন কোনো কান্ট্রির সাথে মিল আছে। ধরেন রোহিঙ্গা, এখনকার যে রোহিঙ্গা যে ক্রাইসিস চলছে, সেটার সম্পর্কে অনেক মুডকোর্ট কম্পিটিশন, অলরেডি অনেকগুলো মুডকোর্ট কম্পিটিশন হয়ে গেছে। সো যখন আপনি ফ্যাক্টটা পড়ার পর আপনি কিন্তু বায়াস হতে পারবেন না যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে দেখা যাচ্ছে যে একটা পার্টি এরকম খুবই খারাপ কাজ করতেছে আর একটা পার্টি খুব ভালো, এরকম বায়াস হতে পারবেন না। কারণ আপনাকে 2টা পার্টির সম্পর্কে আপনাকে কিন্তু কোর্টের সামনে 2টা পার্টি হিসেবে উপস্থিত থাকতে হবে। সো ফার্স্ট অফ অল আপনি কখনো বায়াস হয়ে যাবেন না, বায়াস হতে পারবেন না। আপনি ফ্যাক্টটা পড়ার পরে 4-5 বার পড়ার পরে আপনি নর্মালি 2টা পেন ইউজ করবেন, অথবা 2টা হাইলাইটার ইউজ করবেন। ফার্স্টে হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের সাইডের যেই লাইন্সগুলো আছে বা পয়েন্টসগুলো আছে, সেগুলোকে আপনি হাইলাইট করে নেবেন। তারপর হচ্ছে যে
রেসপন্ডেন্টের, ধরেন আপনি অ্যাপ্লিক্যান্টের লাইনগুলো আপনি হাইলাইট করলেন নীল কালার কলম দিয়ে, দেন হচ্ছে যে আপনি কালো কালারের কলম দিয়ে হচ্ছে যে রেসপন্ডেন্টের লাইন্সগুলো হাইলাইট করলেন, মানে আপনি অ্যাপ্লিক্যান্ট এবং রেসপন্ডেন্টের সাথে যাচ্ছে এরকম লাইন্সগুলোই হাইলাইট করবেন। তো ফ্যাক্ট পাওয়ার পরে আপনার আরও একটা কাজ থাকে, নর্মালি হচ্ছে যে ইস্যু, হ্যাঁ ইস্যু সম্পর্কে আপনাদেরকে নিশ্চয়ই গত ক্লাসে বলে দেওয়া হয়েছে। ইস্যু হচ্ছে যে আপনি যেই নর্মালি হচ্ছে যে আপনি ইস্যুগুলো দেয়া থাকে ফ্যাক্টের পরেই হচ্ছে যে ইস্যুগুলো দেওয়া থাকে, আর কিছু কিছু মুটকোট কম্পিটিশন আছে যেগুলোতে ইস্যু দেওয়া থাকে না, আপনাকে ফ্যাক্ট পরে আপনি ইস্যু বের করতে হবে। সো যদি আপনার ইস্যু না দেয়া থাকে তাহলে ফ্যাক্ট পড়ার পরে আপনারা হচ্ছে যে ইস্যু বের করে নেবেন। ওকে, সো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে একটা মুটিং কম্পিটিশনে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে রিসার্চ করা, মানে মেমোরিয়াল রেডি করা। মেমোরিয়াল রেডি করাটা হচ্ছে যে সবচেয়ে ইন্টারেস্টিং। যখন আপনি মেমোরিয়াল সাবমিট করবেন কমপ্লিট করার পরে, তখন হচ্ছে যে ইটস রিয়েলি ফান। সো কীভাবে মুটিংয়ে রিসার্চ বলতে কী জিনিস, হ্যাঁ মুটিংয়ে রিসার্চ মানে হচ্ছে যে আপনি আপনার মেমোরিয়ালটা প্রিপেয়ার করার জন্য যেই রিসার্চ ওয়ার্কটা করতে হবে সেটাই হচ্ছে যে রিসার্চ মুটিংয়ে। এখন মেমোরিয়ালটা কীভাবে রেডি করতে হবে, মেমোরিয়াল রেডি করার জন্য আপনাকে কিন্তু এক্সটেন্সিভ রিসার্চ করতে হবে, লাইক লস, প্রিন্সিপালস, ট্রিটিস এগুলো সম্পর্কে পড়তে হবে, অনেক পড়াশোনা করতে হবে। কিন্তু আপনি আসলে ভয় পেলে হবে না, ইটস রিয়েলি ফান। আপনি যদি একবার শিখে যান যে কীভাবে করতে হয়, তখন হচ্ছে আপনি খুবই মানে ইন্টারেস্টিংলি আপনি সেই কাজগুলো করতে পারবেন। ওকে, সো মুটিংয়ে কখন রিসার্চ শুরু হয়, হ্যাঁ মুটিংয়ে রিসার্চ শুরু হয় ঠিক তখনই যখন আপনি ইস্যুগুলো ফ্রেম করে ফেলবেন। আমি বললাম যেটা যে ফ্যাক্ট পড়ার পরে আপনি ইস্যু ফ্রেম করে নিলেন, ইস্যুগুলো নিয়ে নিলেন, অথবা ইস্যু দেওয়া আছে আগে। সো তখন আপনি এই ইস্যুগুলোকে কী করবেন, সাব ইস্যুতে ভাগ করবেন। সাব ইস্যু থেকে আপনি সেখানে রিসার্চ করতে করতে আপনি আপনার আর্গুমেন্টস যেগুলো আছে সেই আর্গুমেন্টসগুলো আপনি একটার পর একটা ডেলিভার করতে থাকবেন। সো মুটিংয়ে রিসার্চ করার একটা কিন্তু মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে যে আইরাক মেথড, IRAC, আইরাক মেথড। I for issue, R for rules, A for analysis, C for conclusion. সো আপনি হচ্ছে যে আইরাক মেথডে রিসার্চ ওয়ার্কটা কমপ্লিট করবেন। আমি আবারও বলতেছি যে আইরাক মেথডটা ইন ডিটেলে আমরা হয়তো বা পরে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে যে আই ফর ইস্যু তো দেওয়া আছে, আপনি ইস্যু থেকে আবার সাব ইস্যু বের করবেন। সাব ইস্যু হচ্ছে যে ধরেন আপনার ইস্যুর মধ্যেই রিলেভেন্ট হচ্ছে যে আরেকটা সাব ইস্যু বের করবেন। আমরা এগুলো হয়তো বা পরে আরও আলোচনা করব। আর তারপর হচ্ছে যে আর ফর রুলস মিনস যে কোনো লজ, ট্রিটিস, কেস ডিসিশনস যেগুলো আছে সেগুলো আপনারা সেখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে আপনারা অ্যানালাইসিস করবেন যে ইস্যুর সাথে কিভাবে রুলস এটা কিভাবে যাচ্ছে, সেই অ্যানালাইসিসটা দিবেন। দেন কনক্লুশন দিবেন যে অ্যানালাইসিসের ফলে কী কী কনক্লুশন বেরিয়ে আসছে সেটা। আচ্ছা, যাই হোক, সো এখন হচ্ছে যে আপনারা ফার্স্টে হচ্ছে যে ফ্যাক্ট পাওয়ার পরে আপনারা গো থ্রু করবেন বললাম 4-5 বার। তারপর হচ্ছে যে দুইটা পার্টির সাথে যে লাইন্সগুলো যাচ্ছে সেগুলো আপনারা দুইটা কালারে হাইলাইট করবেন। দেন হচ্ছে যে যদি ইস্যু না দেওয়া থাকে ফ্যাক্টে তাহলে হচ্ছে যে আপনারা ইস্যু ফ্রেম করে নেবেন। দেন আপনাদের কাজ হচ্ছে যে ইস্যু থেকে সাব ইস্যু বের করা, সাব ইস্যু থেকে তারপর হচ্ছে যে আপনাদের আর্গুমেন্টস দেওয়া, আর ওই রিসার্চ ওয়ার্কটা করতে হবে আইরাক মেথডে, I for issue, R for rules, A for analysis, C for conclusion. দেন হচ্ছে যে বেসিক স্টাডি ম্যাটেরিয়ালস ফর ডিফারেন্ট মুড কোর্ট কম্পিটিশন। সো আমি আগেই বলছি যে নর্মালি কম্পিটিশনগুলো হয় 3 টাইপের কোর্টের সামনে। ফার্স্টে হচ্ছে যে সুপ্রিম কোর্টের সামনে, তারপর হচ্ছে যে ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারপর আরেকটা হচ্ছে যে ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সো যদি কেসটা হয় সুপ্রিম কোর্টের সামনে তাহলে হচ্ছে যে কেসটা হয় রিট হবে বা PIL হবে। তো তখন আপনাদের জন্য যে বেসিক ম্যাটেরিয়ালস যেগুলো সেগুলোর আমি নাম বলছি, সেটা হচ্ছে যে কনস্টিটিউশনের পার্ট টু হচ্ছে দ্যাট মিনস আর্টিকেল 8 to 25। হ্যাঁ, যদি রিট বা PIL কেস হয় তাহলে সেটা আপনাদের কি হবে, বেসিক যে ম্যাটেরিয়াল আপনারা যেটা লুক ফর করবেন, আপনারা যেটা বেসিক ম্যাটেরিয়াল যেটা হিসাবে নেবেন সেটা হচ্ছে কনস্টিটিউশনের পার্ট 2 আর্টিকেল 8 to 25
পার্ট 3 আর্টিকেল 26 to 47, দেন হচ্ছে যে আর্টিকেল 102, আর্টিকেল 103 এগুলা, দেন ইউডিএইচআর, আইসিসিপিআর, আইসিএসসিআর এগুলা। আর বাংলাদেশের যে দ্যাট মিনস হাইপোথেটিক্যাল থাকবে কান্ট্রিগুলো হচ্ছে যে হাইপোথেটিক্যাল, সেখানে আপনি বাংলাদেশ লিখতে পারবেন না। যদি ন্যাশনাল কম্পিটিশন হয় দ্যাট মিনস আপনাকে ধরেই নিতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু সেটা আপনি মেমোরিয়ালে বা আপনি ওরাল সাবমিশনে কোথাও কিন্তু আপনি বাংলাদেশ বলতে পারবেন না। আর বাংলাদেশে যতগুলো লজ আছে সেগুলো হচ্ছে যে আপনার জন্য বেসিক ম্যাটেরিয়ালস থাকবে। ওকে, এবার আসা যাক, যদি আইসিজেতে কেসটা হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি কেসটা হয়, তখন আপনার জন্য বেসিক ম্যাটেরিয়াল কী কী হবে? তখন হবে যে আপনার আইসিজে স্টেটিউট থাকবে, আইসিজে ডাইজেস্ট থাকবে, তারপর হচ্ছে যে ধরেন ইন্টারন্যাশনাল ট্রিটিজের উপরে লেখা বিভিন্ন ধরনের রিলেভেন্ট বুকস, আর্টিকেলস, জার্নালস, রিপোর্টস, এগুলো হচ্ছে যে আপনার জন্য বেসিক ম্যাটেরিয়ালস। আর যদি আইসিসিতে কেসটা হয়, তখন হচ্ছে যে আপনাদের রোম স্টেটিউট হচ্ছে যে আপনাদের বেসিক ম্যাটেরিয়াল। দ্যাটস ইট। আর ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রিমিনাল ক্রাইমের উপর বুকস আছে, রিলেভেন্ট আর্টিকেলস আছে, অ্যান্ড রিসার্চ ওয়ার্কস আছে, সেগুলো। সো কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আপনারা কি বুঝতে পারতেছেন আসলে আমি কি বলছি? জি, আপনারা ফ্যাক্ট পাওয়ার পরে আপনারা ফ্যাক্টটা পড়বেন ভালোভাবে। পড়ার পরে আপনারা দুটা যে পার্টি আছে, পার্টির ওই সাথে যাচ্ছে এরকম লাইন্সগুলো দুইটার কালার পেন দিয়ে অথবা দুইটা হাইলাইটার দিয়ে হাইলাইট করবেন। দেন হচ্ছে যে আপনারা ইস্যু ফ্রেম করবেন। ওকে, ইস্যু ফ্রেম করার পরে আপনাদের নেক্সট রিসার্চের কাজ শুরু হবে ইস্যু থেকে সাব ইস্যু বের করা। ওকে, ইস্যু থেকে সাব ইস্যু কীভাবে বের করতে হয়, কীভাবে আইরাক মেথড ইউজ করতে হয়, সেগুলো হয়তো বা আমরা আরও পরে, আপনারা যদি এখন জানতে চান হয়তো বা আমি এখন বলতে পারবো বা আরও পরে। সো এরপরে হচ্ছে যে আপনাদেরকে আমি বললাম যে বেসিক ম্যাটেরিয়ালস কী কী। আমরা তিনটা কোর্টের সামনে কেস যায় নর্মালি মুটকুট কম্পিটিশনে। তিনটা কোর্ট, একটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট, আর একটা হচ্ছে যে আইসিজে কোর্ট, আর একটা হচ্ছে যে আইসিসি কোর্ট। ওকে, সো যখন সুপ্রিম কোর্টের সামনে যাবে তখন আপনাদের জন্য বেসিক ম্যাটেরিয়াল হবে যে কনস্টিটিউশনের পার্ট 2, পার্ট 3, আর্টিকেল 102, আর্টিকেল 103। ওকে, আর আইসিজিতে যদি যায় তাহলে আপনাদের জন্য বেসিক ম্যাটেরিয়াল হবে আইসিজি স্টেটিউট যেটা আছে সেটা। তারপর হচ্ছে যে ধরেন ইন্টারন্যাশনাল বিভিন্ন বুকস আছে, রিলেভেন্ট আর্টিকেল আছে, সেগুলো। দেন আইসিসির সামনে যদি একটা কেস যায় তখন আপনাদের জন্য বেসিক ম্যাটেরিয়াল হবে যে রোম স্টেটিউট। ওকে, রোম স্টেটিউট। ওকে, দেন আমরা হচ্ছে যে একটা মেমোরিয়ালের কীরকম স্ট্রাকচার থাকে সেটা সম্পর্কে একটু ডিসকাস করব। মেমোরিয়ালের 10টা পার্ট থাকে, নর্মালি 10টা পার্ট থাকে, সেগুলো আমি একটা একটা করে বলছি, আপনারা আই গেস যে বুঝতে পারবেন। ফার্স্টে থাকবে কভার পেজ, একটা মেমোরিয়ালে ফার্স্টে থাকবে কভার পেজ। কভার পেজের পরে টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টসের পরে ইন্ডেক্স অফ অথরিটিস, ইন্ডেক্স অফ অথরিটিসের পরে স্টেটমেন্ট অফ জুরিসডিকশন, জুরিসডিকশনের পরে হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, তারপর থাকবে যে ইস্যু রেটস, হোয়াট ইজ দ্য মেইন ম্যাটেরিয়ালস অফ আইসিজে। আচ্ছা, আইসিজের জন্য হচ্ছে যে আইসিজে স্টেটিউট, এটার নাম হচ্ছে যে আইসিজে স্টেটিউট যেটা আছে সেটা হচ্ছে যে বেসিক ম্যাটেরিয়াল। জি, মুত্তাকিম ইবনে আব্দুর রাজ্জাক, আপনার কোশ্চেনের আনসার হচ্ছে যে আইসিজে স্টেটিউট। ওকে, সো আবারও বলছি আমি, একটা মেমোরিয়ালের যেগুলো পার্টস আছে, 10টা পার্টস আছে নর্মালি, সেই পার্টসগুলো আমি ওয়ান বাই ওয়ান বলছি আপনাদের আর কি। ফার্স্টে থাকবে কভার পেজ, সেকেন্ডলি থাকবে হচ্ছে যে টেবিল অফ কন্টেন্টস, থার্ড হচ্ছে যে ইন্ডেক্স অফ এব্রিভিয়েশন, টেবিল অফ এব্রিভিয়েশন, তারপর হচ্ছে যে ইন্ডেক্স অফ অথরিটিস, তারপর থাকবে স্টেটমেন্ট অফ জুরিসডিকশন, তারপর থাকবে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, তারপর হচ্ছে যে ইস্যু রেইজড, তারপর হচ্ছে যে স্টেটমেন্ট অফ সামারি অফ প্লিডিংস, তারপর হচ্ছে যে আর্গুমেন্টস অ্যাডভান্স, তারপর হচ্ছে প্রেয়ার। ওকে, আমি এখন ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করবো যে কাভার পেজ মানে কি। কাভার পেজ মানে হচ্ছে যে একদম আপনার মেমোরিয়ালের ফার্স্ট পেজ, যেটা হচ্ছে যে এই কাভার পেজ থাকবে। কাভার পেজের মধ্যে আপনার নাম থাকবে হচ্ছে যে কম্পিটিশনে যাচ্ছেন সেই কম্পিটিশনের নাম থাকবে, যে কোর্টের সামনে কেসটা যাচ্ছে সেই কোর্টের নাম থাকবে, তারপর হচ্ছে যে দুটো পার্টি আছে ও পার্টিগুলোর নাম থাকবে, আর কোর্টের সিম্বল থাকবে। দ্যাটস ইট। অ্যান্ড দেন হচ্ছে যে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস মানে হচ্ছে আপনার পুরা মেমোরিয়ালের মধ্যে আপনার যে কন্টেন্টস আপনি দিচ্ছেন সবগুলোর একটা টেবিল থাকবে। লাইক হচ্ছে সূচিপত্র যেরকম থাকে সেটা হচ্ছে যে টেবিল অফ কন্টেন্টস। ওকে,
তারপর টেবিল অফ এব্রিভিয়েশন, আপনি আপনার পুরা মেমোরিয়ালের মধ্যে যেই এব্রিভিয়েশনগুলো ইউজ করছেন সেগুলোর হচ্ছে যে ইলাবোরেশন আপনি লিখবেন টেবিল অফ এব্রিভিয়েশনের মধ্যে। দেন হচ্ছে যে ইন্ডেক্স অফ অথরিটিস মানে হচ্ছে যে আপনি আপনার মেমোরিয়াল প্রিপেয়ার করতে যতগুলা সোর্সেস ইউজ করছেন। লাইক সোর্সেস কীরকম, কয় রকমের হয়, দু রকমের হয়। একটা হচ্ছে যে প্রাইমারি সোর্সেস আর একটা হচ্ছে যে সেকেন্ডারি সোর্সেস। প্রাইমারি সোর্সেস মানে হচ্ছে যে লস, প্রিন্সিপালস, ট্রিটিস, কনভেনশন, স্ট্যাটিউটস, এগুলো হচ্ছে যে প্রাইমারি সোর্সেস। আর সেকেন্ডারি সোর্সেস হচ্ছে যে বুকস, রেলেভেন্ট আর্টিকেলস, রিসার্চ ওয়ার্কস, এগুলো হচ্ছে যে সেকেন্ডারি সোর্সেস। সো আপনার ইন্ডেক্স অফ অথরিটিসের মধ্যে আপনি আপনার প্রাইমারি সোর্সেস অ্যান্ড আপনার সেকেন্ডারি সোর্সেস যেগুলো আছে সেগুলো আপনি লিস্ট দিবেন। ওকে, তারপর হচ্ছে যে স্টেটমেন্ট অফ জুরিসডিকশন মানে হচ্ছে যে একটা কোর্টের একটা কেস ট্রাই করার যেই পাওয়ার সেটা আছে কি না। সো স্টেটমেন্ট অফ জুরিসডিকশনের মধ্যে আপনারা লিখবেন যে হ্যাঁ, এই কোর্টের এরকম পাওয়ার আছে এবং কোন আর্টিকেলের জন্য বা কোন সেকশনের জন্য এই কোর্টের এই পাওয়ারটা আছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে লিখতে হবে। স্টেটমেন্ট অফ জুরিসডিকশনে হচ্ছে যে কোর্টের যে ইনহেরেন্ট পাওয়ার আছে কেসটা ট্রাই করার জন্য এবং সেটা কোন আর্টিকেলের বলে সেটা হচ্ছে যে আপনারা লিখে নেবেন স্টেটমেন্ট অফ জুরিসডিকশনে। দেন হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস মানে হচ্ছে যে আপনারা যে ফ্যাক্টটা পাবেন, ফ্যাক্ট যেটা পাবেন বা মোট প্রবলেমটা যেটা পাবেন সেটার সামারাইজ ভার্সন হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। এবং সামারাইজ ভার্সনের মধ্যে মনে রাখবেন যে আপনারা যখন প্লেন্টিফ অথবা আপনারা যখন রেসপন্ডেন্ট হিসেবে থাকবেন, প্লেন্টিফের মেমোরিয়ালের মধ্যে স্টেটমেন্ট অফ ফ্যাক্টের মধ্যে সামারি অফ ফ্যাক্টের মধ্যে কিন্তু আপনারা কি করবেন, আপনাদের নিজেদের মতো বায়াস করে আপনারা ফ্যাক্টটা উপস্থাপন করতে পারবেন। ওকে, বায়াস হিসেবে ইউজ করতে পারবেন, মানে আপনাদের হচ্ছে যে আপনাদের সুবিধা মতো আপনারা ফ্যাক্টগুলোকে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফ্যাক্টের পরে ইস্যু রেজড, যদি ইস্যু দেওয়া থাকে অবভিয়াসলি ইস্যু যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবেন, অথবা ইস্যু যদি আপনারা নিজেরা ফ্রেম করেন ফ্যাক্টস থেকে, দেন হচ্ছে যে আপনারা ইস্যুগুলোর নাম সেখানে ক্লিয়ারলি দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে সামারি অফ আর্গুমেন্ট কিন্তু আর্গুমেন্ট আপনি অ্যাডভান্স কমপ্লিট করার পরে আপনি সামারি অফ আর্গুমেন্ট লিখবেন। হ্যাঁ, সো এখন আমরা চলে যাব আর্গুমেন্ট অ্যাডভান্স কী জিনিস। আর্গুমেন্ট অ্যাডভান্স মানে হচ্ছে যে আপনার এই যে আমি বললাম ইস্যু থেকে সাব ইস্যু রেজ করা, সাব ইস্যুকে প্রত্যেকটা সাব ইস্যু বাই সাব ইস্যু কাজ করা, সেগুলো হচ্ছে যে আর্গুমেন্ট অ্যাডভান্স। মূলত আপনার মেমোরিয়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে আর্গুমেন্ট অ্যাডভান্স, এবং আর্গুমেন্ট অ্যাডভান্সের মধ্যে আপনি আপনার এক্সটেন্সিভ যে রিসার্চ ওয়ার্ক সেটা আপনি পাবলিশ করবেন। ওকে, সো আর্গুমেন্ট অ্যাডভান্সের মধ্যে আপনি ফার্স্টে ইস্যু দিবেন, ইস্যুর পরে প্রত্যেকটা ইস্যুতে আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন যে 3-4টা সাব ইস্যু দেওয়ার পরে আপনি হচ্ছে যে ওই সাব ইস্যু ওয়াইজ বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করবেন, আপনি সেখানে কেস দিবেন, কেস রেফারেন্স দিবেন, আপনি সেখানে বিভিন্ন লজ সম্পর্কে বলবেন। সেগুলা কমপ্লিট করার পরে হচ্ছে যে আপনার আর্গুমেন্ট অ্যাডভান্সটা শেষ হবে। আর্গুমেন্ট অ্যাডভান্স শেষ হওয়ার পরে আপনার ফাইনাল স্টেপ যেটা সেটা হচ্ছে যে প্রেয়ার মানে হচ্ছে যে আপনি কোর্টের কাছে কী রিলিফ চাচ্ছেন আপনি সেটা বলবেন। প্রেয়ারের মধ্যে আপনি হচ্ছে যে আপনি সেটাই ইনপুট করবেন যে আপনি কোর্টের কাছে কী রিলিফটা চাচ্ছেন অ্যাজ এ প্লেন্টিফ অর অ্যাজ এ রেসপন্ডেন্ট। ওকে, সো আই গেস মেমোরিয়ালের যে 10টা পার্ট আছে আমরা 10টা পার্ট সম্পর্কে জানলাম। ফার্স্টে কভার পেজ থাকবে, তারপর টেবিল অফ কন্টেন্টস থাকবে, তারপর টেবিল অফ এব্রিভিয়েশন থাকবে, তারপরে ইন্ডেক্স অফ অথরিটিস, স্টেটমেন্ট অফ জুরিসডিকশন, স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, তারপরে ইস্যু রেজড, তারপর হচ্ছে যে সামারি অফ আর্গুমেন্ট, তারপর হচ্ছে যে আর্গুমেন্ট অ্যাডভান্স, দেন প্রেয়ার। ওকে, সো এখন আমি বলবো যে আপনার এটা ইম্পর্টেন্সটা কী, একটা মেমোরিয়াল মেকিং সম্পর্কে জানার আপনার ইম্পর্টেন্স কী জিনিস। আসলে আমরা যারা ল পড়ছি তাদেরকে কিন্তু কোর্টে যেতেই হবে। কোর্টে যদি যান, আপনি যদি লয়ার হন বা জাজ হন, তাহলে কিন্তু আপনাকে কোর্টে যেতেই হবে। অ্যান্ড আপনি তখন হচ্ছে যে কোর্টে যাওয়ার পরে আপনাকে প্রত্যেকটা কেসের জন্যই কিন্তু এই রিটেন সাবমিশন যেটা আছে সেটা কিন্তু অনেকটা মেমোরিয়ালের মতোই। হ্যাঁ, রিটেন সাবমিশন আপনাকে কোর্টে জমা দিতে হবে। সো তখন আপনাকে কিন্তু একটা মেমোরিয়াল মেকিং যে প্রসেসটা সেটাই আপনাকে জানতে হবে। তো আপনি যদি আগেভাগেই জানেন মেমোরিয়াল মেকিংয়ের প্রসেসটা, তাহলে হচ্ছে যে আপনি যখন রিয়েলি কোর্টে প্র্যাকটিস করবেন তখন আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি জাজও হন, তাহলে আপনি যখন রিটেন সাবমিশনগুলো দেখবেন তখন আপনি কোয়ালিটি সম্পর্কে আইডিয়া থাকবে যে এই রিটেন সাবমিশনের কোয়ালিটি এরকম ভালো নাকি খারাপ, সেটাও আপনি বিচার করতে পারবেন। সো ফার্স্টে আমি বললাম যে আমরা
একটা ফ্যাক্ট পাবো, ফ্যাক্ট পাওয়ার পরে ফ্যাক্টের অ্যানালাইসিস করতে হবে। কিভাবে? ফ্যাক্টের অ্যানালাইসিস করার জন্য আমরা ফ্যাক্টের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলা আপনি যে পার্টি সেই পার্টির হিসাবে আপনার ওই আর্গুমেন্ট অ্যাডভান্স রিপিট, আচ্ছা আর্গুমেন্ট অ্যাডভান্স হচ্ছে যে আর্গুমেন্টস অ্যাডভান্স, আবার বলি আর্গুমেন্ট অ্যাডভান্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনার মেমোরিয়ালের মধ্যে। আর সেটা হচ্ছে যে আপনি যে ইস্যুগুলো নেবেন, আপনাকে যে ইস্যুগুলো দেওয়া হবে অথবা আপনি যে ইস্যুগুলো অলরেডি ফ্যাক্ট থেকে গ্যাদার করে নেবেন সেগুলোর এক্সটেন্সিভ রিসার্চ ওয়ার্ক হচ্ছে যে আর্গুমেন্ট অ্যাডভান্স। আসলে এখন অনলাইনে ক্লাস হচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে মেমোরিয়ালের পার্টসগুলো দেখাতে পাচ্ছি না। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব যে একটা মেমোরিয়ালের স্ট্রাকচার কীরকম হয় বা ওই পার্টসগুলো কীরকম স্ট্রাকচারের মধ্যে কীরকম থাকে বা একটা মেমোরিয়াল দেখতে কীরকম হয় সেগুলো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব এই ভিডিও শেষ হওয়ার পরে। সো আর্গুমেন্ট অ্যাডভান্সের মধ্যে হচ্ছে আপনার যে ইস্যুগুলো থাকবে, ইস্যুগুলো থেকে আপনি সাব ইস্যু বের করবেন। সাব ইস্যু বের করে আপনি ওই সাব ইস্যুতে আপনার আর্গুমেন্ট দিবেন। যে ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর্গুমেন্ট অ্যাডভান্সের। ধরেন একটা ইস্যু দেওয়া আছে, ওয়েদার দ্য রিট ইজ মেনটেনেবল বিফোর দিস অনারেবল কোর্ট। সো এখানে আপনি আপনার ইস্যু হচ্ছে যে ওয়েদার দ্য রিট ইজ মেনটেনেবল। তো তখন আপনি বলবেন যে আপনার একটা সাব ইস্যু হবে যে দ্য রিট, আপনি ফার্স্টে বলে নেবেন যে দ্য রিট ইজ মেনটেনেবল অ্যাজ দেয়ার ওয়াজ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। এটা হচ্ছে যে একটা সাব ইস্যু। তারপর হচ্ছে যে আর্টিকেল 102 এর বলে, আর্টিকেল 44 এর বলে যে যদি আপনার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয় তাহলে আপনি কি করতে পারবেন, আপনি হাইকোর্টে রিট করতে পারবেন। ওকে, সো এখানে হচ্ছে যে আপনি ইস্যুতে আপনি দুইটা সাব ইস্যু পেয়ে গেলেন। ফার্স্টে হচ্ছে যে আপনি দিবেন যে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। তারপর হচ্ছে যে আর্টিকেল 44-এ বলা আছে যে যদি ভায়োলেশন, আপনি ফার্স্টে দেখাবেন যে এই কাজগুলো এখানে হয়েছে, এই জন্য ভায়োলেশন হয়েছে, ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে, সেটা হচ্ছে যে একটা সাব ইস্যু। সেকেন্ড সাব ইস্যুতে আপনি বলবেন যে যেহেতু আর্টিকেল 44-এ বলা আছে যে যখন ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হবে তখন আমরা হাইকোর্টে রিড করতে পারবো, তখন হচ্ছে যে আপনি, এটা হচ্ছে যে আপনার সেকেন্ড সাব ইস্যু। আসলে এরকমভাবে বলে বোঝানো যাচ্ছে না হয়তো, বা আপনারা পুরোপুরি বুঝতে পারছেন না, যেহেতু এটা আপনাদের প্রথম আপনাদের মুটিং সম্পর্কে একদম বেসিক ক্লাসগুলো নেওয়া হচ্ছে। সো আমি আবারও বলছি যে ফার্স্টে হচ্ছে যে ইস্যু থাকবে, আর আর্গুমেন্ট অ্যাডভান্সে হচ্ছে যে আপনি কি করবেন, ইস্যু থেকে সাব ইস্যু বের করবেন। ওকে, সাব ইস্যুতে আপনি আপনার আর্গুমেন্টগুলো ইন ডিটেলস দিয়ে দিবেন। ওকে, আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দেওয়ার পরে আপনারা হয়তো বা আরও ভালোভাবে বুঝতে পারবেন সেগুলা আর কি। সো আপনারা বুঝতে পারছেন তো, একটা মেমোরিয়ালের 10টা পার্ট থাকবে। স্ট্রাকচারের মধ্যে ফার্স্টে থাকবে কভার পেজ, থাকবে কভার পেজে হচ্ছে যে আপনার কম্পিটিশনের নাম থাকবে, কোর্টের নাম থাকবে, আর পার্টিদের নাম থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন আইসিসি আর আইসিজে কোর্টের মধ্যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে আইসিজে সেটা হচ্ছে একটা সিভিল কেস বা সিভিল কোর্ট কাইন্ড অফ, যখন দুইটা কান্ট্রি একটা হচ্ছে যে ট্রিটি ভায়োলেট করে, একটা কান্ট্রি ট্রিটি ভায়োলেট করে আর আরেকটা কান্ট্রি হচ্ছে যে কেস করে যে আচ্ছা এই কান্ট্রি হচ্ছে যে লাইক মিয়ানমার হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিসের মধ্যে আমরা যদি চিন্তা করি, মিয়ানমার কি একটা ট্রিটি ভায়োলেট করছে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি একটা ট্রিটি আছে, সেটা হচ্ছে যে ফর জেনোসাইড প্রিভেনশন ট্রিটি যেটা আছে সেটা ভায়োলেট করছে মিয়ানমার। সো এখন গাম্বিয়া যেটা কান্ট্রি আছে, ওরা হচ্ছে যে মিয়ানমারকে সেই জন্য হচ্ছে যে কী করছে, কেস করছে। কেস করার আইসিজেতে কেস করছে, কারণ হচ্ছে কি ওরা হচ্ছে যে ওই ট্রিটিটা ভায়োলেট করছে। ওকে, সেই জন্য হচ্ছে যে আইসিজিতে হবে দুইটা কান্ট্রির কেস থাকবে। আর আইসিসিতে হচ্ছে যে পার্সোনাল লায়াবিলিটি। ধরেন মিয়ানমারের যে জেনারেল আছে, জেনারেলের বিরুদ্ধে কেস করা যাবে, মিয়ানমারের বিরুদ্ধে কেস করা যাবে না। ওকে, তখন প্রসিকিউটর কী করবে, কেস ইনিশিয়েট করবে মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে অথবা ধরেন অং সান সুচির বিরুদ্ধে, নট মিয়ানমারের উপর। ওকে, আর রিট বা পিআইএল এগুলো তো আমরা বুঝি। পিআইএল হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে যখন ধরেন অন্য কারোর রাইট ভায়োলেশন হচ্ছে, কিন্তু আপনি অন্য কারোর পক্ষ হয়ে আপনি সেই রিটটা সাবমিট করলেন কোর্টের সামনে। ওকে, আর রিট মানে হচ্ছে যে যখন আপনার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হবে তখন আপনি কোর্টের সামনে
কেস করলেন সেটা হচ্ছে যে রিট। আর একটা মেমোরিয়াল হচ্ছে যে নর্মালি 20 পেজের হয়। আর কম্পিটিশনগুলোতে যখন আরওপি রুলস অফ প্রসিজিওর দেওয়া থাকে, তখন ওই রুলস অফ প্রসিজিওরের মধ্যে দেওয়া থাকে যে আসলে আপনি কত পেজের মধ্যে মেমোরিয়ালটা কমপ্লিট করবেন। নর্মালি সেটা হচ্ছে যে 15 to 20 পেজ। আর 15 to 20 পেজ হচ্ছে যে ইটস ভেরি ডিফিকাল্ট টু আপনি 15 to 20 পেজের মধ্যে আপনার সবগুলো কথা কমপ্লিট করার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় যখন আপনি ইনাফ রিসার্চ করবেন। তারপরে হচ্ছে যে আপনাকে খুবই প্রিসাইসলি অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট যে পার্টসগুলো আছে, ইম্পর্টেন্ট পার্টসগুলোই আপনি শুধুমাত্র আপনার মেমোরিয়ালে ইনপুট দিতে পারবেন। আর অবশ্যই কেস রেফারেন্স যেটা আছে, কেস রেফারেন্স খুবই ইম্পর্টেন্ট আপনার কেসের জন্য। আর আপনাকে অনেক বেশি কেস রেফারেন্স দিতে হবে। আপনার মেমোরিয়ালটাকে যদি আপনি বেস্ট মেমোরিয়াল হিসেবে প্রেজেন্ট করতে চান, তাহলে আপনাকে অনেক বেশি কেস রেফারেন্স দিতে হবে। আর অবশ্যই রিলেভেন্ট কেস তো হতেই হবে, সেটা আপনারা বুঝতে পারছেন। কারো কি কোনো কোশ্চেন আছে? সো আমার আসলে টপিকগুলো আই গেস যা খুবই কমপ্লিট করে ফেলছে, আমি খুবই তাড়াতাড়ি বলছি হয়তোবা। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি আপনাদেরকে আনসার দিতাম। আবারও আমি একটু সামারাইজ করে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে যে আপনাদের ফ্যাক্ট থাকবে, ফ্যাক্ট আপনাদেরকে প্রোভাইড করা হবে কম্পিটিশন থেকে। ফ্যাক্ট পাওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে যে ফ্যাক্ট যখন পড়বেন আপনারা তো কখনোই বায়াস হবেন না যে এই পার্টি ভালো এই পার্টি খারাপ। আপনাদেরকে ধরে নিতে হবে দুইটা পার্টি সমানভাবে ভালো। ওকে। আর তারপর হচ্ছে যে আপনাদেরকে রিসার্চ মুটিংয়ে রিসার্চ করার জন্য আপনারা আইরাক মেথড ফলো করবেন। আইরাক মেথড হচ্ছে যে একটা খুবই লিগাল রিসার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেথড। স্পেশালি মেমোরিয়াল মেকিংয়ে আইরাক মেথড খুবই ইম্পর্টেন্ট। আইরাক মেথড নিয়ে হয়তো বা আলাদা একটা ক্লাস হবে। অ্যান্ড দেন হচ্ছে যে আপনারা হ্যাঁ দেন হচ্ছে যে আপনারা রিসার্চ কখন থেকে স্টার্ট করবেন। রিসার্চ স্টার্টের ফার্স্ট ইনিশিয়াল স্টেজ হলো যে যখনই ইস্যু আপনারা ফ্রেম করে নেবেন তখন থেকে আপনারা রিসার্চের কাজ শুরু হয়ে যাবে অ্যাকচুয়ালি। দেন হচ্ছে যে আপনারা ইস্যু থেকে সাব ইস্যু ভাগ করে নেবেন। সাব ইস্যু ভাগ করে নিয়ে সেখান থেকে আপনারা সাব ইস্যু ওয়াইজ আর্গুমেন্টস দিতে থাকবেন। তারপর হচ্ছে যে বেসিক ম্যাটেরিয়ালসে আমরা যেটা বললাম যে যদি রিট অথবা পিএল কেস হয় সেটা, তাহলে আপনাদের জন্য বেসিক ম্যাটেরিয়ালস হবে কনস্টিটিউশনে পার্ট 2, পার্ট 3 অ্যান্ড হচ্ছে যে আর্টিকেল 102, আর্টিকেল 103, বাংলাদেশের রেলেভেন্ট কেসেস যেগুলো আছে। তারপর হচ্ছে ডিএলআর। হ্যাঁ, মেমোরিয়াল জাজের কাছে জমা দিতে হবে। আর মেমোরিয়ালটা হচ্ছে যে কি, আপনি কম্পিটিশন শুরু হওয়ার অ্যাটলিস্ট 3-4 দিন আগে আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। আপনাকে অনলাইনে সাবমিট করে দিতে হবে। আর ওই মেমোরিয়াল হচ্ছে জাজরা দেখে, তো আপনাকে মেমোরিয়ালের মার্কিংসটা আগে ভাগেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর আপনার ওরাল সাবমিশন আপনি যা যা বলবেন সব কিছু হচ্ছে যে আপনার মেমোরিয়ালের উপর ভিত্তি করে বলবেন। হ্যাঁ, মেমোরিয়াল হচ্ছে যে আপনার বেসিক একটা ডকুমেন্ট যেটার উপর বেস করে আপনি আপনার ওরাল সাবমিশনও দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে যে আর কারো কোনো কোশ্চেন মেমোরিয়াল সম্পর্কে? আমি আপনাদেরকে অবভিয়াসলি একটা লিঙ্ক পাঠাবো যেখানে আপনারা মেমোরিয়ালের স্ট্রাকচার এবং মেমোরিয়ালের সব কিছু সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া পান। অ্যান্ড তারপর হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু গুগল করে বিভিন্ন মেমোরিয়াল দেখতে পারেন। যেসব কম্পিটিশন হয়, তারপর হচ্ছে যে প্রাইস মিডিয়ালও মুটকুট কম্পিটিশন মেমোরিয়ালগুলো কিন্তু ওপেন থাকে সবার জন্য। আপনারা চাইলে সেখান থেকে মেমোরিয়ালগুলো ডাউনলোড করে দেখতে পারেন। আর আমি চেষ্টা করব যে আমি অবশ্যই লাইভ শেষের পরে আপনাদেরকে গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিব। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আই গেস সবাই ক্লিয়ার মোটামুটি। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আই গেস যে আমি আমার যে টপিকসগুলো ছিল সেগুলো সব। হ্যাঁ, রোম স্ট্যাটিউট কি? আচ্ছা, রোম স্ট্যাটিউট হচ্ছে যে রোম স্ট্যাটিউট যে আইসিসি যে একটা কোর্ট আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা সেই
ক্রিমিনাল কোডটা স্টাবলিশ করা হয়েছিল রোম স্ট্যাটিউটের মাধ্যমে। রোম স্ট্যাটিউট হচ্ছে যে একটা কনভেনশন টাইপের একটা কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে হচ্ছে যে সবগুলো যতগুলো পার্টি আছে রোম স্ট্যাটিউটের, নর্মালি হচ্ছে যে অলমোস্ট লাইক 195 কান্ট্রিজ, যে কান্ট্রিগুলো হচ্ছে যে যাতে ইউএনএ আছে সবগুলো কান্ট্রি হচ্ছে যে কী করছে, রোম স্ট্যাটিউটের যে কনভেনশনটা হয়েছিল সেই কনভেনশনে ওরা হচ্ছে যে একটা ট্রিটি সাইন করছে যে ইন্টারন্যাশনালি ধরেন রোম স্ট্যাটিউটে আপনাকে বলা আছে যে 4 রকমের ক্রাইমসের জন্য রোম স্ট্যাটিউট একটা কোড থাকবে। 4 রকমের ক্রাইমগুলো হচ্ছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, তারপর হচ্ছে যে ওয়ার ক্রাইমস যেগুলো আছে, তারপর হচ্ছে যে ওয়ার ক্রাইমদের জন্য, তারপর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য যে ক্রাইমসগুলো থাকবে এই ক্রাইমসগুলোর জন্য পানিশমেন্ট দেওয়ার জন্য একটা কোর্ট স্টাবলিশ করবে। এবং কোনো কান্ট্রি যদি কোনো ধরনের ওয়ার ক্রাইমস করে, যদি জেনোসাইড করে, হ্যাঁ, তাহলে ওই কান্ট্রির যে অথরিটি আছে যারা জেনোসাইড করছে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য একটা কোর্ট থাকবে। এবং এই কোর্টটা হচ্ছে যে একটা ট্রিটির মাধ্যমে আসছে, একটা কনভেনশনের মাধ্যমে আসছে। আর ওই কনভেনশনটার যে লিখিত রূপ সেটাই হচ্ছে যে রোম স্ট্যাটিউট। রোম স্ট্যাটিউটের মাধ্যমে আইসিসি যে কোর্ট আছে সেটা স্টাবলিশ করা হয়েছে যাতে করে জেনোসাইড কোনো কান্ট্রি জেনোসাইড করতে না পারে, কোনো কান্ট্রি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করতে না পারে সেজন্যে। অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড রেসপন্ডেন্ট দুজনের মেমোরিয়াল দুই রকম হওয়া জরুরি। অবশ্যই আপনি যখন আসলে প্র্যাকটিক্যালি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাপ্লিক্যান্ট আর রেসপন্ডেন্ট দুটা কিন্তু আলাদা পার্টি। ওকে, সো অ্যাপ্লিক্যান্টে বলবে একরকম কথা, রেসপন্ডেন্টে কিন্তু টোটালি ডিফারেন্ট অপোজিট একটা কথা বলবে। ওকে, লাইক আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে যে রিটটা ফাইল করলো, ধরেন একটা রিট ফাইল করলো, অ্যাপ্লিক্যান্ট বলবে যে এই রিটটা মেনটেনেবল, অ্যাপ্লিক্যান্ট বলবে যে এই রিটটা মেনটেনেবল, আর রেসপন্ডেন্ট বলবে যে এই রিটটা মেনটেনেবল না। হ্যাঁ, অ্যাপ্লিক্যান্ট বলবে যে এখানে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে, আর রেসপন্ডেন্ট বলবে যে এখানে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয় নাই। সো বুঝতে পারছেন নিশ্চয়ই যে অ্যাপ্লিক্যান্ট আর রেসপন্ডেন্ট দুজনে হচ্ছে যে অপোজিট পার্টিস থাকবে। এবং অ্যাপ্লিক্যান্টে যেরকম কথাবার্তা মেমোরিয়াল যেরকম থাকবে, রেসপন্ডেন্টের মেমোরিয়াল থাকবে টোটালি ডিফারেন্ট অ্যান্ড অপোজিট। আর আর্গুমেন্টগুলো হবে যে টোটালি অপোজিট আর্গুমেন্ট। আচ্ছা, মেমোরিয়ালের 10টি পার্ট একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, মেমোরিয়ালের যে 10টি পার্ট হচ্ছে, ফার্স্টে হচ্ছে যে কভার পেজ থাকবে আপনার, কভার পেজের পরে থাকবে আপনার টেবিল অফ কন্টেন্টস থাকবে, তারপর টেবিল অফ অ্যাব্রিভিয়েশন থাকবে, তারপর ইন্ডেক্স অফ অথরিটিস থাকবে, তারপর হচ্ছে যে স্টেটমেন্ট অফ জুরিসডিকশন থাকবে, স্টেটমেন্ট অফ ফ্যাক্টস থাকবে, তারপর হচ্ছে যে ইস্যু রেজড হবে থাকবে, তারপর হচ্ছে সামারি অফ ফ্যাক্টস থাকবে, তারপর হচ্ছে সামারি অফ প্লিডিংস অথবা আর্গুমেন্টস থাকবে, তারপর হচ্ছে যে আর্গুমেন্ট অ্যাডভান্স, তারপর প্রেয়ার। জি, 10টা পার্ট আমি বলে দিলাম। কভার পেজে কী কী থাকবে সেগুলো বলছি। টেবিল অফ কন্টেন্টসের মধ্যে আপনার পুরা মেমোরিয়ালের মধ্যে যা যা কন্টেন্টস আপনি দিবেন সেগুলোর এক টেবিল থাকবে। তারপর হচ্ছে এব্রিভিয়েশনের মধ্যে আপনি যে শর্ট ফর্মগুলো ইউজ করছেন সেগুলোর ইলাবোরেশন দিবেন। তারপর হচ্ছে যে অথরিটিসের মধ্যে আপনি আপনার মেমোরিয়াল প্রিপেয়ার করার জন্য ধরেন আপনি ইউজ করছেন মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনাল ল বইয়ের কোনো রেফারেন্স দিচ্ছেন, তখন আপনাকে অবশ্যই ইন্ডেক্স অফ অথরিটিসের মধ্যে মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনাল ল যে বইটা আছে সেটার রেফারেন্স দিতে হবে। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আই গেস যে আমার কমপ্লিট বুঝতে পারবো কিভাবে যে আমার মেমোরিয়াল ভিন্ন হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, অ্যাপ্লিকেন্ট আর রেসপন্ডেন্ট, হ্যাঁ, আপনিই কিন্তু দুইটা মেমোরিয়াল কমপ্লিট করবেন, আপনিই দুইটা মেমোরিয়াল রেডি করবেন। এবং দুটা ভিন্ন হচ্ছে কি না অবশ্যই সেটা আপনি বুঝতে পারবেন যে ভিন্ন হচ্ছে কি হচ্ছে না যখন আপনি রিয়েলি একটা মেমোরিয়াল মেকিং প্রসেসের মধ্যে যাবেন। তখন যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লিকেন্টে যে কথাটা বলছে, রেসপন্ডেন্টটা হচ্ছে যে ডিরেক্টলি সেটার অপোজিট বলছে বা ডিফারেন্ট কথা বলছে। হ্যাঁ, ধরেন অ্যাপ্লিকেন্টে আমি আবারও বলছি, রিপিট করছি যে আপনি যখন কাজ করবেন আপনি কিন্তু অ্যাপ্লিকেন্ট আর রেসপন্ডেন্টের মেমোরিয়াল দুটাই কিন্তু আপনি রেডি করবেন। সো আপনার কিন্তু জানার কথা যে আপনার বোঝার কথা যে আপনি ভিন্ন বলছেন নাকি একই রকম কথাবার্তা বলছেন। ফার্স্ট অফ অল, আপনি যখন অ্যাপ্লিকেন্টের মেমোরিয়াল প্রিপেয়ার করবেন তখন আপনি হচ্ছে যে এই কেসটার পক্ষে কথা বলবেন, কেসটার পক্ষে কথা বলবেন।
আর আপনি যখন রেসপন্ডেন্টের পক্ষে মেমোরিয়াল রেডি করবেন তখন আপনি কেসের বিপক্ষে কথা বলবেন। তখন আপনার কাজ হচ্ছে যে আপনার এই কেসের বিপক্ষে কথা বলা। আর আপনি যখন অ্যাপ্লিক্যান্টের পক্ষ হয়ে মেমোরিয়াল রেডি করবেন তখন আপনি কথা বলবেন, আপনি তখন মেমোরিয়ালটা রেডি করবেন আপনার কেসের পক্ষে। ওকে, মেমোরিয়াল কি যে কেউ সাবমিট করতে, হ্যাঁ মেমোরিয়াল আসলে মেমোরিয়াল মেকিং প্রসেসের মধ্যে আপনার তিনজনকেই কাজ করতে হবে। একটা টিমে নর্মালি তিনজন থাকে, দুইজন মোটার থাকে, একজন রিসার্চার থাকে, তিনজনকেই কিন্তু মেমোরিয়াল মেকিংয়ের কাজ করতে হয়। আর সাবমিট করার ব্যাপার হচ্ছে নর্মালি রিসার্চাররা সাবমিট করে, আর আপনি হচ্ছে সাবমিট করতে পারবেন, হ্যাঁ, যে কেউ সাবমিট করতে পারে। কিন্তু আপনার মেমোরিয়াল মেকিংয়ের যে কাজ আছে সেটা হচ্ছে যে আপনারা তিনজনেই ভাগাভাগি করে নেবেন। রিসার্চার ধরেন যদি 3টা ইস্যু থাকে তাহলে তিনজনের 3টা ইস্যু করবেন, আর যদি 4টা ইস্যু থাকে তাহলে ধরেন দুজন মোটার 2টা ইস্যু করবে আর রিসার্চার একা 2টা ইস্যু করে নেবে আর কি। জি। আর আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে কাইন্ডলি জানান। আচ্ছা, মেমোরিয়ালটা আমি আবারও বলছি, মেমোরিয়ালটা কীরকম খুবই, আর মেমোরিয়ালের যে আপনার রাইট আপ থাকবে, মেমোরিয়ালের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হচ্ছে যে অবভিয়াসলি আপনাকে খুবই লিগাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, লিগাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে এবং খুবই ফর্মাল হতে হবে ল্যাঙ্গুয়েজগুলো। আপনারা যখন একটা মেমোরিয়াল পড়বেন, আপনাদেরকে যখন আমি দিব, আপনারা দেখবেন সেই মেমোরিয়ালের মধ্যে কিন্তু নর্মাল ইংরেজিতে না লেখাগুলা, সেগুলো হচ্ছে লিগাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে আপনাকে, এবং খুবই ফর্মালি আপনাকে আপনার আর্গুমেন্টগুলো, আপনার যে আর্গুমেন্টস আছে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে। আর আপনার প্রত্যেকটা আর্গুমেন্টের জন্য আপনাকে কিন্তু রেফারেন্স দিতে হবে, আর রেফারেন্সগুলো হতে হবে অথরিটেটিভ বা নর্মালি অথরিটেটিভ। যদি যত অথরিটেটিভ রেফারেন্স দিবেন তত বেশি আপনার মেমোরিয়ালটা ভারী হবে। অথরিটেটিভ মানে হচ্ছে যে ধরেন আপনি লজ দিবেন, তারপর হচ্ছে যে প্রিন্সিপালস দিবেন, কনভেনশনস দিবেন, ট্রিটিস দিবেন, ট্রিটিসের বিভিন্ন সেকশনস দিবেন, সেগুলো হচ্ছে যে আপনারা খুব ভালোভাবে ইনপুট করতে হবে। আর একটা কোশ্চেন, অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড রেসপন্ডেন্ট কখন নির্ধারিত হবে মেমোরিয়াল সাবমিশনের পরে না আগে? আচ্ছা, আপনাদেরকে নর্মালি যখন আপনি একটা মুটকুট কম্পিটিশনে পার্টিসিপেট করবেন তখন আপনাকে 2টা মেমোরিয়াল কিন্তু সাবমিট করতে হবে, দুটাই সাবমিট করতে হবে, অ্যাপ্লিক্যান্ট আর রেসপন্ডেন্ট। 2টা মেমোরিয়াল আপনাকে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে যে সাবমিশনের আগেই এগুলা কিন্তু সব কিছু ডিসাইড হয়ে যাবে। আপনি একটা মুটকুট কম্পিটিশনে পার্টিসিপেট করছেন মানে হচ্ছে যে আপনাকে 2টা পক্ষের মেমোরিয়াল আপনাকে রেডি করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আপনি যখন একটা মুটকুট কম্পিটিশনে পার্টিসিপেট করবেন তখন আপনার কাজ হচ্ছে যে আপনার 2টা মেমোরিয়াল মেক করা। সেটা হচ্ছে যে একটা অ্যাপ্লিক্যান্টের মেমোরিয়াল আর একটা হচ্ছে যে রেসপন্ডেন্টের মেমোরিয়াল। আর এগুলা আপনার আপনি ওরাল সাবমিশনের সময় সেগুলো হচ্ছে যে ডিসাইড করা হয় কে অ্যাপ্লিক্যান্টের সাইড হয়ে বলবে আর কে রেসপন্ডেন্টের সাইড হয়ে বলবে। আর আপনি যখন মেমোরিয়াল সাবমিট করবেন তখন হচ্ছে যে আপনাকে 2টা পার্টির হয়ে মেমোরিয়াল সাবমিট করতে হবে, 2টা মেমোরিয়াল আপনাকে সাবমিট করতে হবে, অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড রেসপন্ডেন্ট। অ্যান্ড এগুলো হচ্ছে যে ডিসাইডেড যে আপনাকে 2টা সাবমিট করতেই হবে। জি। সো সেই জন্য আপনারা ফ্যাক্ট যখন পড়বেন তখন আপনারা বায়াস হবেন না যে আমি অ্যাপ্লিক্যান্ট সাইডে স্ট্রং মনে হচ্ছে, অ্যাপ্লিক্যান্টটা ভালো, এরকম কিছু ভাববেন না। আপনারা যখন ফ্যাক্ট পড়বেন তখন আপনারা ধরেই নিতে হবে যে আচ্ছা এই 2টা সাইডই সমান রকমের ভালো, 2টা সাইডের পক্ষেই স্ট্রং আর্গুমেন্ট দেওয়া যাবে। আপনারা সেরকমভাবে ফ্যাক্টটা পড়বেন এবং আপনারা মেমোরিয়ালটা রেডি করার সময় সেই স্ট্রং সাইডগুলোই আপনারা সেখানে ইনপুট দেবেন। জি। আর কারো কোনো কোশ্চেন? আর কোর্ট 3টা থাকে আপনাদেরকে অলরেডি বলা আছে। অ্যান্ড কীভাবে আইরাক মেথড নিয়ে কি আমরা কথা বলবো আজকে, নাকি আমরা আপনারা আরও বেসিক কিছু জানতে চাচ্ছেন? আইরাক মেথড অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আরেকটু পরে জানলে বেটার হবে আপনাদের জন্য, আপনারা যেহেতু একদম বেসিক লেভেলে আছেন। রেসপন্ডেন্ট বা বিবাদী কেসের বিপক্ষে গিয়ে মেমোরিয়াল তৈরি, হ্যাঁ অবভিয়াসলি। আর হচ্ছে যে স্ট্রাকচারে যেটা বললাম যে 10টা পার্ট থাকবে, 10টা পার্টের মধ্যে কী কী থাকবে সেগুলো আমি অলরেডি অনেকবার বলছি। আর তারপর হচ্ছে যে বেসিক ম্যাটেরিয়াল সেগুলোও আমি আপনাদেরকে
অলরেডি বলে ফেলছি। আর কখন স্টার্ট করবেন, আবার বলি যে যখন আপনি ইস্যুগুলো ফ্রেম করে নেবেন। যদি ইস্যু নর্মালি হচ্ছে যে ফ্যাক্টের পরেই ইস্যুগুলো দেওয়া থাকে কম্পিটিশনগুলোতে, আর কিছু কিছু কম্পিটিশন আছে যে আপনাকে ইস্যু দিবে না, তখন আপনি কী করবেন, আপনি নিজে থেকে ফ্যাক্ট থেকে ইস্যু বের করে নেবেন যে এই ফ্যাক্টের মধ্যে এই লাইনটা আছে, এটা একটা ইস্যু হতে পারে। আপনি তখন আপনার নিজের ইচ্ছা মতো ইস্যু ফ্রেম করে নিতে পারবেন। যখন আপনি ইস্যু ফ্রেম করে নেবেন তখন থেকে আপনার রিসার্চের কাজ শুরু হয়ে যাবে। জি। আর আই গেস যে সবাই ক্লিয়ার। আর স্ট্রাকচার, মেমোরিয়ালের স্ট্রাকচারটা আমি আপনাদেরকে অবশ্যই লিঙ্ক দিব, আপনারা একদম দেখে নেবেন যে কীরকম হয় একটা মেমোরিয়াল স্ট্রাকচার। আর 10টা পার্ট থাকে, সবগুলো পার্ট ওয়াইজ আপনারা দেখে নেবেন যে আসলে এটাই এই জিনিস, এটাই এই জিনিস। হুম। আর যখন আপনারা নর্মালি আসলে আপনারা না করা পর্যন্ত, আপনার প্র্যাকটিক্যালি যখন মেমোরিয়াল প্রিপেয়ার না করবেন, যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই আইডিয়াগুলো আপনাদের কাছে মনে হবে যে খুবই ডিফিকাল্ট অর ইটস রিয়েলি টাফ। কিন্তু যখন আপনারা ইন রিয়েল কাজ করতে যাবেন তখন আপনারা দেখবেন যে আসলে মেমোরিয়াল মেকিং প্রসেস খুবই ইজি, এবং মেমোরিয়াল সাবমিট করার পরে আপনারা যে ইটস রিয়েলি ফান। ইয়া, ওকে। সবাই ক্লিয়ার বলছে? আচ্ছা, বেসিক ম্যাটেরিয়ালস হচ্ছে যে যখন আপনারা রিট বা পিআইএল কেসগুলো আপনাদের সামনে আসবে, যখন আপনাদের কম্পিটিশনের মেন ইস্যু থাকবে রিট বা পিআইএল, তখন আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে পার্ট 2, দ্যাট মিন্স আর্টিকেল 8 টু আর্টিকেল 25, পার্ট 3 আর্টিকেল 26 টু আর্টিকেল 47, অ্যান্ড আর্টিকেল 102 103 নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে যে ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আইসিসিপিআর, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আইসিইএসসিআর, ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল ইন্টারন্যাশনাল কনভেনশন অন ইকোনমিক সোশ্যাল রাইটস, এরকম আর কি। সো এগুলো হচ্ছে যে আপনার কী কী এই এগুলো আপনি যখন রিট নিয়ে কাজ করবেন তখন আপনারা কিন্তু কোর্টের সামনে ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটা আছে ইউডিএইচআর নিয়েও কিন্তু আপনি বলতে পারবেন, কিন্তু এগুলোর অথরিটেটিভ কোনো ভ্যালু নেই। হ্যাঁ, কিন্তু আপনি এক্সাম্পল হিসেবে বা আপনার মেমোরিয়ালকে খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো, ইন্টারন্যাশনাল ট্রিটিগুলোও এখানে উপস্থাপন করতে পারবেন। কিন্তু নর্মালি আপনার স্ট্রং পয়েন্ট থাকবে আপনার দেশীয় যে লসগুলো আছে সেগুলো আপনাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। ধরেন আপনার ফ্যাক্টের সাথে আপনি যখন ফ্যাক্ট পড়বেন, ফ্যাক্ট পড়ার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কোন কোন লস যাচ্ছে। ধরেন ফ্যাক্টের মধ্যে এনভায়রনমেন্টাল কোনো ব্যাপার স্যাপার আসলো, তখন আপনি কিন্তু এনভায়রনমেন্টাল রিলেটেড যে লসগুলো আছে আমাদের দেশে সেগুলো আপনাদেরকে পড়তে হবে। অথবা ধরেন ফ্যাক্টের মধ্যে লেবার ল সম্পর্কে, ধরেন চাইল্ড লেবার সম্পর্কে আসছে, তখন আপনারা চাইল্ড লেবার নিয়ে আমাদের দেশে কী কী লেজিসলেশন আছে সেগুলো আপনারা পড়াশোনা করবেন। সো এরকম আর কি। আর অবশ্যই রিট বা পিএল এর মধ্যে কনস্টিটিউশন হচ্ছে যে বেসিক ম্যাটেরিয়াল। আপনার কনস্টিটিউশনের পার্ট 2, পার্ট 3, আর্টিকেল 102, আর্টিকেল 103 এগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আর এমনিতে ধরেন আপনাদের যেরকম বললাম যে এনভায়রনমেন্টাল রিলেটেড কিছু যদি থাকে ফ্যাক্টের মধ্যে, তাহলে এনভায়রনমেন্টাল ল আপনাদেরকে পড়তে হবে, লেবার ল পড়তে হবে যদি লেবার রিলেটেড কিছু থাকে। দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা, মেমোরিয়াল কি সব ল দিয়ে লিখতে হবে নাকি নিজের মতো করে বানানো যাবে? আচ্ছা, আমি যেটা বললাম যে মেমোরিয়াল যেটা, সেটা হচ্ছে যে খুবই ফর্মাল একটা রাইট আপ। সেখানে আপনি আপনার নিজের মতো খুব কম বলারই স্কোপ আছে। আপনি হয়তো বা আপনার আর্গুমেন্টগুলো নিজের মতো দিচ্ছেন, কিন্তু আপনি ধরেন আপনি নিজের মতো একটা কথা বলছেন, সেই কথাটার আপনার রেফারেন্স দিয়ে বলতে হবে যে আচ্ছা, আমি যে কথাটা বলছি যে কোর্ট এরকম ডিসিশন দিতে পারে, যে কোর্ট এখানে ধরে নিতে পারে যে এখানে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন আছে। এখন আপনি যে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন আছে সেই কথাটা বলবেন, সেটার জন্য আপনাকে রেফারেন্স দিতে হবে যে এই কেসে এরকম হয়েছিল, এরকম হওয়ার পরে কোর্ট ধরে নিছে যে সেখানে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়েছিল। ওকে, সো আপনি আপনার নিজের মতো করেও যদি বলতে চান তাহলে আপনাকে কিন্তু সেখানে একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্স ছাড়া আপনি আসলে আর্গুমেন্ট দিতে পারবেন না, নিজ থেকে আর্গুমেন্ট দিতে পারবেন না। যে কোনো রেফারেন্স, লাইক আপনি একদম দুর্বল রেফারেন্স হলেও আপনাকে দিতে হবে, লাইক কোনো একটা আর্টিকেলের রেফারেন্স আপনি দিতে পারবেন, কোনো একটা অথারের ওপিনিয়নও দিতে পারবেন, কিন্তু আপনার কথাগুলো বা আপনার আর্গুমেন্ট যেগুলো আপনি দিবেন সেগুলোর জন্য আপনার রেফারেন্স দিতে হবে, রেফারেন্স দিয়ে কথা বলতে হবে মেমোরিয়ালের মধ্যে। জি।
ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি যেটা বললাম যে মেমোরিয়ালের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হচ্ছে যে খুবই ফর্মাল থাকতে হবে, অ্যান্ড আপনার প্রত্যেকটা আর্গুমেন্টের জন্য কিন্তু আপনার রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, আপনি নিজের মতো 1-2 লাইন অবশ্যই দিতে পারবেন। 1-2 লাইন দেওয়ার পরে আপনি হচ্ছে যে থার্ড লাইনে গিয়ে অ্যাটলিস্ট আপনাকে রেফারেন্স দিতেই হবে যে আপনি এই কথাগুলো বলছেন, এই 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 আর্টিকেলে এরকম একজন অথর এরকম কথা বলছিল, বা এই কেস ডিসিশনে একটা জাজমেন্ট ছিল, এরকম জাজমেন্ট ছিল, এরকম আমাদের ঘটনা, আমাদের যে কেস আছে, আমাদের যে ফ্যাক্টের মধ্যে যে যে ঘটনা আছে আমাদের কেসের সাথে মিলছে, এরকম একটা কেসের মধ্যে এরকম কেস ডিসিশন ছিল। আপনারা যখন করতে যাবেন, আপনারা হাতে কলমে যখন করবেন, আপনারা রিয়েলি আপনারা তখন কিন্তু বুঝতে পারবেন যে এই ব্যাপারগুলো এখন আপনাদের খুবই টাফ মনে হলেও আপনারা যখন হাতে কলমে করবেন তখন আপনাদের এগুলো খুবই ইজি মনে হবে। আপনাদের প্রত্যেকটা কথার জন্য আপনারা তখন দেখবেন যে রেফারেন্সগুলো বের হয়ে আসছে কীভাবে। আর ডিএলআর হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন রিড বা পিএল কেস হবে তখন আপনাদেরকে ডিএলআর ঘেটে ঘেটে কেস রেফারেন্স, কেস ডিসিশনগুলো বের করতে হবে, তখন আপনারা সেগুলো হচ্ছে যে ডিসিশন হিসেবে কেস রেফারেন্সগুলো দিতে পারবেন। জি। সো আমরা আবার একদম সামারাইজ করে শেষ করে দিব। এখন হচ্ছে যে ফার্স্টে ফ্যাক্ট আপনারা পাওয়ার পরে ফ্যাক্ট হচ্ছে ভালোভাবে বায়াস না হয়ে পড়বেন। ফ্যাক্টের যে দুটো পার্টি আছে, দুটো পার্টির জন্য স্ট্রং যে লাইনসগুলো আছে সেগুলো আপনারা হাইলাইট করে ফেলবেন। তারপরে যদি ইস্যু যদি না দেওয়া থাকে, আপনারা ফ্যাক্ট থেকে ইস্যু ফ্রেম করে নেবেন। তারপর হচ্ছে যে আপনারা ইস্যু যখন ফ্রেম হয়ে যাবে, ইস্যু থেকে আপনারা তখন রিসার্চের কাজ শুরু করবেন, সাব ইস্যু ক্রিয়েট করবেন। সাব ইস্যু ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে যে আইরাক মেথড ইউজ করে আপনাদের আর্গুমেন্ট আপনারা প্লেস করবেন। তারপর হচ্ছে যে আপনাদের যখন সাব ইস্যুগুলো কমপ্লিট হয়ে গেল, লাস্টে হচ্ছে যে আপনারা প্রেয়ার লিখবেন। প্রেয়ারে হচ্ছে যে আপনি কী রিলিফ চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি কোর্টের সামনে বলবেন যে আপনারা এইরকম রিলিফ চাচ্ছেন। ফ্যাক্ট অ্যানালাইসিসের সহজ উপায় কী? ফ্যাক্ট অ্যানালাইসিসের জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ফ্যাক্টটা খুবই ভালোভাবে পড়তে হবে, এবং খুবই মানে প্রত্যেকটা লাইন, ফ্যাক্টের মধ্যে কিন্তু অনেক জটিলভাবে লাইনগুলো দেওয়া থাকে যে আপনি বুঝতেও পারবেন না যে এই লাইনে কী বোঝাতে চাচ্ছে এরকম। সো আপনি এই জন্য ফ্যাক্টটাকে অ্যাটলিস্ট আমি বলবো যে 10 বারের মতো পড়তে হবে। ফ্যাক্ট পাওয়ার পরে আপনাকে ফ্যাক্ট পড়তে হবে, খুবই ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে আপনাকে আপনার নিজের যেই আর্গুমেন্টস আছে, আপনি তখন ফ্যাক্টটাকে আপনার নিজের আর্গুমেন্ট দিয়ে ফ্যাক্টটাকে আপনি সাজাবেন। হ্যাঁ, তো ফ্যাক্ট অ্যানালাইসিসের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি আগে দেখবেন যে অ্যাপ্লিকেন্টের পক্ষে যে লাইন্সগুলো চাচ্ছে সেগুলো আপনি ফ্যাক্ট থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। ওকে, তারপর হচ্ছে যে আপনি রেসপন্ডেন্টের পক্ষে যেই লাইন্সগুলো যাচ্ছে সেই লাইন্সগুলো আপনি ফাইন্ড আউট করবেন। তখন আপনি দেখবেন যে ফ্যাক্টের মধ্যে দুটা পার্ট ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে যে একটা পার্টে অ্যাপ্লিকেন্ট সম্পর্কে বলা আছে স্ট্রং পয়েন্ট, আর একটা পার্টে হচ্ছে যে রেসপন্ডেন্টের স্ট্রং পয়েন্টগুলো বলা আছে। একটা ফ্যাক্টের মধ্যে কিন্তু দুটা পার্টির স্ট্রং পয়েন্টগুলো দেয়া থাকে। সো এটা ফাইন্ড আউট করতে হবে আপনাকে, আর আপনি সেটা করতে পারবেন বারবার গো থ্রু করার পরে। ওকে, এভাবে আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, আই গেস সবাই ক্লিয়ার। অ্যান্ড আসলে আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন অনলাইন সেশনের মাধ্যমে এগুলা। মেমোরিয়াল সম্পর্কে যখন কথা বলতে হয় তখন আপনার হাতে কলমেই আমরা শিখাই আমাদের জুনিয়রদেরকে। আই গেস যে আপনারা কিছু হলেও বুঝতে পারছেন। আর আপনাদেরকে আমি অবশ্যই একটা মেমোরিয়াল দেখতে কীরকম হয় সেগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন যে একটা মেমোরিয়ালের পার্টসগুলো কীরকম হয়, রিয়াল স্ট্রাকচার কীরকম হয়, আর মেমোরিয়ালের ল্যাঙ্গুয়েজটা কীরকম হচ্ছে, বা আর্গুমেন্টস বা রেফারেন্সের সিস্টেমটা কীরকম, সেগুলো আপনারা দেখে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।